একই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, দিয়ে কেউ প্রশাসনে গিয়েছে, কেউ অন্যান্য ক্যাডারে গিয়েছে, আজকে এত বছর পরে এসে আবার তারা হলো প্রশাসনে আসবে। এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না। সেই সঙ্গে আজকে আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা যেভাবে এখানে সমবেত হয়েছি, আমাদের স্যাররা আছেন, এখানে গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, আশা করি আপনারাও এই বিষয়টি অনুধাবন করবেন। আমরা সামনে এগিয়ে যেতে চাই, একটি সমৃদ্ধ দেশ দেখতে চাই। আমি খুব অবাক হই যখন ব্যুরোক্রেসিতে আমরা একটা বিষয় বলি প্রায়, যে আমরা যারা সিভিল সার্ভিসে আসছি আমাদের জন্য স্পেশালাইজেশন থাকে বা অ্যাসপিরেশন গ্রো করা হয়। যেমন আমরা অনেকে বলি যে আমরা অনেকে পাবলিক পরিস্থিতি পড়াশোনা করে আসছি একটা সাবজেক্টে, তো দেখা গেল যে ফাইন্যান্সের লোক পোস্টিং হচ্ছে ধর্মতে, সংস্কৃতিতে। এটি যেন না করে যে সে কোন লাইনে এক্সপার্ট বা কোন লাইনে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে তাকে ওই লাইন মিনিস্ট্রিগুলোতে প্রদান করা হবে, ক্লাস্টার করা হবে। সেই সময়ে যখন আমি দেখি যে একজন পশু ডাক্তার 20 বছর পশু ডাক্তারি করেছেন, তাকে হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছে, তাকে হিসেবে গ্রো করা হয়েছে একজন সার্জন হিসাবে, বা একজন শিক্ষককে একজন মানের শিক্ষক তৈরি করার জন্য যা যা করা দরকার সরকার সেটা করেছে, সেই দেশ থেকে নিয়ে এসে যখন উপসচিবের বা এই মন্ত্রণালয়ের একটা জায়গায় এই জায়গায় নিয়ে আসছে, তখন আমি খুব সহজে প্রশ্ন করি আসলে যে আমি নিজেকে, যে এটি কি রিসোর্সের অপচয় নয়? আমি একজনকে ট্রেনিং করালাম, সব কিছু করালাম একজন পশু ডাক্তার তৈরি করতে, বা একজন কৃষিবিদ তৈরি করতে, বা একজন এগ্রিকালচার এক্সপার্ট তৈরি করতে, সেই লোকটাকে পরের দিন নিয়ে আসছে মন্ত্রণালয়ে কাজ করার জন্য, যেখানে তার কোনো অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই সাবজেক্টে, এবং গভর্নমেন্টের টোটাল অ্যালাইনমেন্টের সাথে পুলিশের সাথে যার কোনো ওরিয়েন্টেশন নেই। এবং এক্সপিরিয়েন্সটা এমন একটা জিনিস, আমি একটা গল্প বলি স্যার, আমি বেদী মাফ করবেন। একটা বিয়েতে মানে বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফেল, তো কনের পক্ষে বলতেছে ছেলে তো মেট্রিক পাস, এসএসসি পাস, এটা বললেই তো হয়। তো মানে যারা বর পক্ষে তারা বলে যে না, এসএলএ ইন্টারমিডিয়েট ফেল। তো এই নিয়ে যখন ঝগড়া, তখন একজন লয়ার ছিলেন, তো বললেন যে দুই জিনিস। কেন? কারণ ও ইন্টারমিডিয়েট পাস করতে পারে না বোর্ডে, কিন্তু সে তো কলেজে গিয়েছে, তো কলেজে কেমনি পড়ায়, টিচাররা কেমন লেকচার দেয়, সে কে পরীক্ষা হয়, এগুলো সে শিখেছে। সুতরাং সে ইন্টারমিডিয়েট পাস না করতে পারলেও তার যে অভিজ্ঞতা, এটাকে মূল্যায়ন করতেই হবে। এখন এই ব্যুরোক্রেসিতে একই অবস্থা, যে ছেলেটি, যে অফিসারটি 15 বছর 20 বছর সিভিল সার্ভিসে কাজ করলো, মানে এখানে সিনিয়র সেক্রেটারি হিসাবে মন্ত্রণালয়ে কাজ করলো, পুলিশ ইলেকশন ইনভলভ, এরকম একজনকে বাদ দিয়ে আপনি যখন 25-50 করে বাইরের থেকে একজনকে নিয়ে আসবেন, যার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, হঠাৎ করে নিয়ে আসছেন, তাহলে একটা কাজ করলে ভালো হয় না? আমাদের যখন ধরেন যিনি লাইফস্টকে ডিজি হবেন, তাকে ডিজি না বানিয়ে আবার ফাইন্যান্স সেক্রেটারি বানিয়ে দেন। আমাদের যিনি মানে আপনার খামার বাড়ি ডিজি হওয়ার মতো, তাকে আপনি কাউকে ল্যান্ড সেক্রেটারি বানিয়ে দেন। আমি অত্যন্ত কষ্টের সহিত এই কথাগুলি বলছি, কারণ আমরা মনে করেছিলাম যে এই যে সময়, যে সংস্কারের সময়ে এখানে আসবে, যে কী করে এই জাতির জন্য একটা সঠিক এবং একটা গণকর্মচারী দল তৈরি করা যায়, কীভাবে রিক্রুটমেন্টটাকে আরও ট্রান্সপারেন্ট এফিশিয়েন্ট করা যায় পিএসসি থেকে শুরু করে, এবং কী করে একটা জনকল্যাণমুখী একটা গ্রুপ তৈরি করা যায় যারা সত্যিকার একটা দেশপ্রেমিক থাকবে এবং জুলাই আগস্টের চেতনার সাথে সঙ্গতি মনে হবে এবং সৎ হবে, এবং তাকে কীভাবে ভালো অফিসারকে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে। আজকের প্রোটেকশন দেওয়ার কোনো ব্যবস্থা আমার নাই। আজকে প্রোটেকশন দেওয়া দিতে না পারার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লুটেরা মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। আজকে যে সমস্ত অফিসাররা মাঠে ঘাটে ডেডিকেশন নিয়ে কাজ করে, অনেস্টি নিয়ে কাজ করে, তারা যখন 3 বার 7 বার 10 বার প্রমোশন বঞ্চিত হয়, কেউ তো কথা বলে না। আমি তো আজকে প্রশ্ন করতে চাই যে কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে এই কাজটা আপনারা করতে পারলেন? এবং অনেকেই বলেছে একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত? অবশ্যই না। আমি সেই জন্য মনে করি সময় এসেছে এই বিষয়গুলো অ্যাড্রেস করার, কীভাবে সিভিল সার্ভিসকে আরও ফাইন টিউনিং করা যায়, কীভাবে তাকে ভালো থেকে প্রোটেকশন দেওয়া যায়, অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায়, এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয়, সেটাকে ব্যবস্থা নেওয়া। এবং আমি এখানে আরও আশা করেছিলাম যে এই সংস্কার কমিশনের মাধ্যমে হয়তো আমাদের একটা বড় ইস্যু হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। একজন ব্যক্তি ব্যবসা করতে গেলে তাকে কত জায়গায় কত রকম কাগজপত্র জমা দিতে হয়। সরকার যে কাগজপত্র প্রডিউস করে, 3 সার্টিফিকেট বলেন, বিভিন্ন লাইসেন্স বলেন, সেটা তাকে 10 জায়গায় জমা দিতে হয়।
সেইটাকে কেমনি ইজি করা যায়, ব্যুরোক্রেসি কেমনি কীভাবে পাবলিক ওরিয়েন্টেড করা যায়, সেইটা না করে আপনারা আসছেন এখানে ভাগ বটরা করতে। আমি সম্মানের সহিত বলছি, এই কাজটি করে কিন্তু সংস্কারের বদলে আপনি আরও দ্বন্দ্বের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা। আমি আশা করব যে আমাদের সম্মানিত সিনিয়র স্যার যারা দায়িত্বে আছেন তার বিষয়গুলি ভাববেন। আমি এখানে কোনো ক্যাডারের প্রতিনিধিত্ব করতে বলতে আসিনি, এখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে। কারণ এখানে তো একটা বিষয় সত্যি কথা যে এখানে আজকে যে কর্মকর্তা জয়েন করছে সে কিন্তু দেখে আসছে তার লেডার পোস্ট কী। এখন তাহলে আপনি যদি এরকম করেন তাহলে আজকে আমার অফিসার যিনি আছে কালকে তাকে এসপি বানিয়ে দেন। আপনি আর্মিতে যখন রিক্রুটমেন্ট করা হয় প্রথমে বাংলাদেশের কথাই বলি বিএমএতে, এরপরে কোনোদিন কি দেখছেন যে আর্টিলারির কোনো অফিসারকে আপনি ইনফেন্ট্রিতে দিয়েছে, ইনফেন্ট্রি কোনো অফিসারকে আপনার লগেরিতে দিয়েছে, সিগনালে দিয়েছে, এ বিষয়ে নিয়ে গেছে। এরকম চিন্তা আমাদের লোক অদ্ভুত চিন্তা কীভাবে আসে। এখানে করতে হবে যে যাকে পলিসি একজন দায়িত্ব থাকবে, ব্যাংকিং থাকবে, ইনভলভ থাকবে, তাকে কি করে সেইটাকে আরও এক্সপার্টাইজ হিসেবে গড়ে তোলে তার মধ্যে, সেই চেষ্টা বাদ দিয়ে আমার মাঠে যিনি কাজ করলেন কৃষিতে, যিনি কলেজের শিক্ষককে, আমরা এমনও ভাবছি যে এই যে আমাদের ফরেন মিশনগুলোতে আমাদের কিন্তু সেখানে ওপেন, মানে আমাদের লেবারিংগুলোতে। তো আমার একজন কলেজের শিক্ষক ওইখানে 3 বছর কাজ করলেন, কাজ করার পরে আসার পরে ওনার এই মাইগ্রেশন যে এক্সপার্টাইজ 3 বছর উনি অর্জন করলেন, উনি এসে পরের দিন কলেজে কী করবেন, সেই জায়গাগুলি রিফর্ম করা দরকার, সেই কাজগুলি করা দরকার। কিন্তু সেটি না করে আপনার এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি যে বিষয়টা অলরেডি আদালতে সেটেল। তারপর আমরা মনে করি এই সময়ের প্রেক্ষিতে যেটা করা উচিত যে এই অ্যাডমিন সার্ভিসের জন্য আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা উচিত, যাতে করে একটা ফাইন টিউন একটা ব্যুরোক্রেসি তৈরি করা যায়। কারণ দেশের জন্য ব্যুরোক্রেসি লাগবে, এটা মাস সারা দুনিয়াতে রেখে বাটার মতো অবস্থা নেই। কিন্তু সেইটাকে কত ডাইনামিক, এফিশিয়েন্ট এবং ডেডিকেটেড এবং অনেস্ট গ্রুপ তৈরি করে সেই দিকে আমাদের মনে দিতে হবে। তো আমি অনুরোধ করবো যে এই কাজটি আমাদের সারা করবেন, এমন কোনো সিদ্ধান্ত বা এমন কিছু করতে যাবেন না যেটা আমাদের সমাজে আরও দ্বন্দ্ব তৈরি করবে, যেটা আমার রিসোর্স নষ্ট হবে। এবং একই সাথে এই যে এই সার্ভিসে যারা আসছেন অত্যন্ত ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং তাদের তাহলে পদটা কোথায়, তাদের পদকে তাহলে সিনিয়র সেক্রেটারি তাদের লাস্ট পদ, তাহলে কালকে আর একটা এক্সাম সিস্টেম করবেন। আপনি এক্সাম সিস্টেম করতে গেলে সব ক্ষেত্রে করতে হবে, তাহলে বলবেন যে ঠিক আছে নবম গ্রেড থেকে শুরু করে প্রতি ডিপার্টমেন্টে যেখানে যেখানে প্রশ্ন করেন সবারই পরীক্ষা হবে, ফাইন। কোথাও পরীক্ষা নিলেন না, হঠাৎ করে এখানে একটা পরীক্ষা ইন্ট্রোডিউস করলেন, এটা কমপ্লিটলি বৈষম্য। আর বিসিএস পরীক্ষায় যিনি 1000 নম্বরের মধ্যে 800 নম্বর পেয়ে অ্যাডমিট করে আসছে, আর যিনি 500 নম্বর পেয়ে অন্য ক্যাডারে গেলেন, এই দুটো ইকুয়াল আপনি কীভাবে করেন, কেউ চিন্তা করেন? স্ট্যান্ড করা ছাত্র আর সেকেন্ড ক্লাস পড়া ছাত্রকে যদি এক করে ফেলেন, এইটা কোনোভাবেই কিন্তু বৈষম্য নিরুদ্ধ, এটা বৈষম্য তৈরি করে দেওয়া এবং মূল মেধাকে অবমূল্যায়িত করা। আমি আশা করছি যে আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন এই বিষয়ে ভাববেন, এটা কোনো ব্যক্তি বা ক্যাডারের জন্য নয়, এটা দেশের স্বার্থে, দেশের জন্য যেটা ভালো আমরা আশা করি সেই সিদ্ধান্তগুলি সিনিয়র স্যাররা নেবেন। তিনি ভালো পড়ান, গুণী লোক, ভালো বক্তব্য দেন, তিনি কি সচিব হয়েছেন? তাকে সচিব বানাবো আমরা, না তিনি তার প্রফেশনাল যোগ্যতার স্বাক্ষর রাখবেন? সে কারণের জন্য যেটি বলতে চাই সেটি হচ্ছে গিয়ে আজকে যে 25% জায়গায় 50% করা হয়েছে, আপনাদের দাবি হচ্ছে গিয়ে, আপনাদের বক্তব্য হচ্ছে গিয়ে সেই জায়গাটায় আপনারা শতভাগ আপনাদের মধ্যেই চান। আমি মনে করি যারা অন্য ক্যাডারের আছেন তাদের জন্যও কিন্তু নিশ্চয়ই সরকার সেভাবে সমমর্যাদার সুযোগ করে দিবেন। আজকে আপনি দেখবেন যিনি ট্যাক্স ক্যাডার থেকে আপনারা এখানে আসেন, যিনি কলেজ শিক্ষক থেকে আপনারা এখানে আসেন, সেখানে তিনি 15, 16, 17, 18 বছর বাংলা পড়ালেন, হৈমন্তী পড়ালেন। এখানে এসে তিনি কিভাবে ওই হৈমন্তীর জায়গায় এসে এখানে আপনার প্রশাসনে তার ম্যাজিস্ট্রেসি ক্যাপাসিটি নাই, যিনি বিচার করার দক্ষতা নাই, যিনি কোনোদিন কোনো অভিযান পরিচালনা করেননি, তিনি এসে কীভাবে ডেপুটি সেক্রেটারি করবেন সেটি আমি জানি না। সেটি সংস্কার কমিটিকে বিবেচনা রাখবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমার কাছে মনে হয় যে মুখোমুখি অবস্থান তৈরি করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার গলায় ট্রনসেল হয়েছে, ট্রনসেল অপারেশন করতে গিয়ে আপনাকে কিন্তু অ্যানাস্থেসিয়া দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তা আমি মনে করি এই গলার অপারেশন করতে গিয়ে বা আপনার এন্ডোস্কোপি করতে গিয়ে যদি আজকে মেরে ফেলানোর চেষ্টা হয় প্রশাসন ক্যাডারকে, তাহলে কিন্তু সেটি হবে রাষ্ট্রের জন্য বড় ভুল। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমি জানি না আমরা সবসময় বলবার চেষ্টা করি যে আজকে পতিত সরকার নানাভাবে উৎ পেতে আছে এই দেশকে পিছিয়ে ফেলার জন্য, আজকে প্রশাসনের কর্মকর্তার মধ্যে কালিমা লিপি দিবার জন্য।
আমি জানি না এই সংস্কার কমিটির পিছনে পতিত সরকারের কোনো রকম প্রেতাত্মা কাজ করছে কিনা, এবং যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনারা প্রত্যেকে সোচ্চার থাকবেন, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন। প্রয়োজনে আপনারা বৈষম্য শিকার গত 16-17 বছর হয়েছেন, প্রয়োজনে আরো বৈষম্য শিকার হবেন, কিন্তু আপনারা আপনাদের যে দাবি সেই দাবি আদায়ে আপনারা একত্রিত থাকলে আমি মনে করি এই পতিত সরকারের প্রেতাত্মারা যেখানেই থেকে এই সংস্কার কমিটির মধ্যে থাকুক, প্রশাসনে থাকুক, ডুব মেরে থাকুক, তারা কোনোদিনই কিন্তু আশ্রয় আর প্রশ্রয় পাবে না। তাই সবশেষে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে কি আমার অনেক বন্ধু এখানে বসে আছেন, আমার দুঃখ হতো যখন দেখতাম তার জুনিয়রকে গিয়ে স্যার বলে পাশে বসে আছে। আমি অনেক সরকারি মিটিংয়ে গিয়েছি, সচিব তার জুনিয়র, সে ডেপুটি সেক্রেটারি, কিন্তু সচিবকে স্যার বলতে হচ্ছে এবং সচিব ঠকঠক করে ফাইল নিয়ে তার সামনে দেখে সে হেঁটে যাচ্ছে। এই যে গত 15-16 বছরে যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে, যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে আপনাদের নিয়ে, আমি আশা করব আগামী দিনে একজনও সরকারি কর্মকর্তা যাতে কোনো বৈষম্যের শিকার না হয়। এবং একই সাথে সর্বশেষ দাবি করব, এটি আপনাদের কারো পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমি দাবি করব যাদেরকে ইতিমধ্যে চাকরির মেয়াদ অল্প কয়দিন আছে তাদেরকে যে কোনো ক্যাপাসিটিতে দেশকে সার্ভিস দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমি কয়েকটি লেখা লিখেছি, আমি আহ্বান করব, আমি একটা অনুষ্ঠান করি, টকশো করি সোহেল রানা, এবং আমি অনুরোধ করব সোহেল রানার সাথে জনাব মুহিত সাহেবের কোনো প্রতিনিধি যদি আমার টকশোতে আসেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওপেন আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের স্নেহের সোহেল রানা যুক্তির সাথে যে কথা বলে, সোহেল রানার সাথে, সোহেল রানাকে আমন্ত্রণ জানালাম, সে রাজি হবে কিনা আমি জানি না। সোহেল রানা যদি আমন্ত্রণ হয়ে থাকেন, রাজি হয়ে থাকেন, তাহলে আমি মুহিত সাহেব বা মুহিত সাহেবের একজন প্রতিনিধিকে আগামী শনিবার আমার টকশোতে আসবার জন্য অনুরোধ করছি। দেখি মুখোমুখি অবস্থানে কার জয় কার পরাজয় হয়।